আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকের বিকাশ টকসের আলোচনায় আমি রয়েছি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের আমাদের বিশেষ অতিথি ডক্টর রাজেশ ভট্টাচার্য স্যার। তো উনি একজন পেশায় শিক্ষক। তো শিক্ষক শুধু পাঠ দান করেন না, তিনি সমাজ গঠনের কারিগর। একজন প্রকৃত শিক্ষক জ্ঞানের আলো ছড়িয়ে দেন, আমাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে যে স্কিল, সহমর্মিতা এবং সক্রিয় নাগরিকতা। তো চলুন আজকে আমাদের মধ্যে স্যারের সঙ্গে আলাপ করে নিই এবং আমাদের আলোচনাগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো চলুন আমরা আলোচনার আগে আমরা স্যারের সাথে পরিচয় করে নিই। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আমার পক্ষ থেকে পজিটিভ বার্তার যিনি এডিটর রয়েছেন এবং আপনাকে এই সুন্দর মনোজ্ঞ যে সঞ্চালনা এবং আমার বক্তব্য বিষয়ে সহায়তা করার জন্য আমার পক্ষ থেকে পজিটিভ বার্তার পরিবারকে ধন্যবাদ এবং আন্তরিক উষ্ণ অভিনন্দন। নমস্কার। ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো যে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অত্যন্ত একটি ইতিবাচক, গঠনমূলক এবং সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে পজিটিভ বার্তা কাজ করে। কিছু প্রকল্প রয়েছে যেগুলি আজকের দিনে আমরা দেখি যে সামাজিক যে বিভিন্ন ধরনের সমস্যা, সমাজ সম্পর্কিত যে বিষয় যেগুলি আমাদের প্রত্যেকটি নাগরিকের মনে আলোড়ন তুলে, তা নিয়ে পজিটিভ বার্তা সবসময়ই ইতিবাচক এবং চিন্তাশীল থেকেছে। আজকের এই সমাজে এই যে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজকে একটা গড়ে তোলার যে উদ্যোগ, সেই চতুর্থ স্তম্ভের যে কাজটি, সেটি পজিটিভ বার্তা তার নামানুসারেই বহন করছে। এর জন্য আমি পজিটিভ বার্তার যিনি কর্ণধার রয়েছেন তাকেও আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এবং আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য সেটি যেটি কিনা সমাজে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়া এবং একটি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গঠন করা এবং আপনাদের মতো গুণী মানুষদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এনে ইতিবাচক ভাবনাগুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাই উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের। তো স্যারের কাছে আমরা প্রথম যে প্রশ্নটি নিয়ে চলে আসব, আজকের যুব সমাজের সব থেকে বড় শক্তি ও সব থেকে বড় দুর্বলতা আপনার মতে কি, সেটা একটু জেনে নেব। যুব সমাজ সমগ্র ভারতবর্ষে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি বৃহৎ উদ্যোগশীল শক্তি। আমরা যুব সমাজকে যেরকম ভাবে গঠনমূলক সঞ্চালনার ক্ষেত্রে অগ্রসর হতে দেখি, সেই যুব সমাজ ছাড়া আর অন্য কোনো জায়গায় আমরা কোনো বিপ্লব কিংবা কোনো সামূহিক পরিবর্তন কিংবা কোনো ধরনের চিন্তা চেতনার অগ্রসরী হতে দেখতে পাই না। কেন বলছি? কারণ যে যুব শক্তি, সেই যুব শক্তিটা শুধু আজকে থেকে নয়, প্রাচীন গ্রিস থেকে শুরু করে প্রাচীন ভারতবর্ষে তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, অদন্তপুরী, সোমপুরী মহাবিহারগুলির মধ্যে যে জ্ঞানের ভান্ডার ছিল, তখনকার থেকে সেই যুবকরা ভারতবর্ষে বেরিয়ে আলোর জ্যোতি বিকিরণ করেছিলেন। কিন্তু সেই যুব সমাজ, তার দুটো সম্ভাবনা রয়েছে, একটা হচ্ছে হতাশা এবং আরেকটা হচ্ছে ইতিবাচক গঠনমূলক সদর্থক দৃষ্টিভঙ্গি। যুবকরা যে 18 থেকে 40 বছরের এই দীর্ঘ জীবনের একটি বিশেষ সন্ধিক্ষণে তারা যে তাদের জীবনটাকে চালিত করে, সেই সঞ্চালনার মধ্যে আমরা অনেক সময় নেতিবাচক জায়গাও দেখতে পাই, ইতিবাচক জায়গাও দেখতে পাই। এবং অনেক দার্শনিক বলেছেন যুব সমাজ হলো জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং পরিপক্ক ফল, যা হয়তো অকালে ঝরেও যেতে পারে অথবা তার রসালো হয়ে সমাজকে তার সুমিষ্ট আস্বাদ দিতে পারে। একইভাবে ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই যুব সমাজই আন্দোলনের মাধ্যমে বারবার সমাজকে পরিবর্তন করেছে, তার স্থিতিশীলতা বজায় রেখেছে, অশান্তি এবং হিংসার বাতাবরণকে ছেড়ে নতুন সমাজ গড়ে তুলে আমাদের নতুন বিকশিত ভারতের পক্ষে এই যুব সমাজ রায় দিয়েছে। এই যুব সমাজের যে সবচেয়ে বড় যে ইতিবাচক দিক, সেটা হচ্ছে উদ্যম, চিন্তা, শক্তি, সাহস এবং দক্ষতা। এই পাঁচটা, আমি আবার বলছি, উদ্যম, চিন্তা, সাহস, শক্তি, দক্ষতা, এই পাঁচটাই হচ্ছে যুব সমাজের মূল চালিকা শক্তি, যেটাকে আমরা 5 ফিঙ্গার্স বলতে পারি। অনেক ধন্যবাদ স্যারকে। সত্যি খুব সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের ফুটে উঠলো, এত সুন্দরভাবে স্যার বলে দিলেন আমাদের যুব সমাজের শক্তি এবং দুর্বলতার যে দিকগুলি। এরপরে আমরা আবারও আসবো যে ডিগ্রি বনাম স্কিল, আজকে চাকরির বাজারে কোনটি বেশি কার্যকর বলে আপনি মনে করেন? দেখুন, প্রথাগত শিক্ষা এবং যে প্রাতিষ্ঠানিক ডিগ্রি,
দুটো হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত। একটা হচ্ছে আমার শিক্ষাবর্ষে আমি যা শিক্ষা সম্পন্ন করলাম, সেটা কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক না কেন, সেটা সম্পূর্ণ করার পর তার আমরা ব্যবহারিক প্রয়োগ যেখান করতে যাব, সেই ব্যবহারিক প্রয়োগের নির্ভরশীলতাটাকে কেন্দ্র করে তার স্কিল বা তার দক্ষতার উপর নির্ভর করে যে কৌশল বা টেকনিক সেটা তৈরি হয়। এবার ডিগ্রি এবং স্কিল, এই দুটোর মধ্যে মেলবন্ধন খুব দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে প্রাণ এবং শক্তি, এই প্রাণ শক্তি, প্রাণটা হচ্ছে সেটা যদি ডিগ্রি হয়, শক্তিটা তাহলে স্কিল। কিন্তু বর্তমান দিনে আমরা দেখতে পাই স্কিল সমগ্র পৃথিবীকে চালনা করছে, অর্থাৎ কে কি ডিগ্রি করলো সেটা বড় বিষয় নয়। কেননা প্রাতিষ্ঠানিক ডিগ্রি যে কোনো শিক্ষায়তনিক এবং বিদ্যায়তনিক পরিবেশে সম্পন্ন হতে পারে, কিন্তু স্কিল বা দক্ষতা যদি না থাকে, তাহলে আমরা আমাদের নিজেদের সম্পূর্ণ মেধাকে উজাড় করে দিয়ে আমাদের যে সাইকো মোটর অ্যানালাইসিস, যেটাকে শিক্ষা বিজ্ঞানও বলে, অর্থাৎ যে মনোসমীক্ষণাত্মক যে চালনা এবং আমাদের যে 5 অর্গানস রয়েছে, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং বাক, পাত, পানি, উপস্থ অর্থাৎ হাত পা, এগুলোকে নিয়ে সব মিলিয়ে আমরা শিক্ষাটাকে যদি জীবনের সাথে সাঙ্গীকরণ না করতে পারি, আমি আবার বলছি সাঙ্গীকরণ মানে সহযোগ অঙ্গীকরণ। অঙ্গীকরণ মানে আমরা অঙ্গীকার করছি আমাদের প্রত্যেকটি আচরণ, চিন্তা এবং চলনে বলনে আমরা আমাদের এই বিদ্যাকে পরিস্ফুট করব, এটাকে বলা হয় স্কিল। এই স্কিলটা আমার মনে হয় কোনো না কোনো জায়গাতে আজকের দিনে সবচেয়ে বেশি দরকার। কেন দরকার? কেননা নতুন শিক্ষানীতিতে স্কিলের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নিউ এডুকেশন পলিসি বা যে জাতীয় নতুন শিক্ষানীতি 2020-এ যে অনুমোদিত করা হয়েছে বা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, সেই জায়গাতে স্কিলের গুরুত্বটা সবচেয়ে বেশি। কেননা দক্ষ লোক যদি তৈরি না হয়, শিক্ষক যদি দক্ষ না হন, তাহলে তিনি অপরের সমস্যা সমাধান করতে পারবেন না। শুধু শিক্ষক না, প্রতিটি ব্যক্তিকে আমাদের দক্ষ হতে হবে। কেননা আমাদের জীবন একটা শিল্প, আমরা সেই শিল্পকে দক্ষতার সাহায্যে পরিচালনা করব। জীবনে প্রত্যেকটি আচরণে এবং প্রত্যেকটি জায়গাতে এই দক্ষতার খুব দরকার। এই কারণে আমাদের প্রধানমন্ত্রী এনএসডিসি অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন যে এবং স্কিল মন্ত্রক অর্থাৎ যেটা দক্ষতা মন্ত্রক, এই দক্ষতা মন্ত্রকের মাধ্যমে তিনি দক্ষ সমাজ গঠনের যিনি কারিগর, তাদেরকে এন্টারপ্রেনার হিসেবে চিহ্নিত করেছেন। আজকে আমরা পড়াশোনা করার পরে অনেকেই বলে চাকরি নেই বা এরকম নেই, বলে অনেকে নিজেদের যে এটাকে কি বলা হয় হতাশা ব্যক্ত করে, বা তারপর থেকে তারা বিপদগামী পথে চালিত হয়, বিভিন্ন ধরনের তারা বর্জিত পথগুলি অবলম্বন করে। তো এই জায়গাতে আমাদের একটা জায়গায় দরকার, শিক্ষার সাথে দক্ষতার মেলবন্ধন করতে হবে। শুধু শিক্ষা গ্রহণ করলাম আর দক্ষ হলাম না, এত হচ্ছে অক্সিজেন ছাড়া যেরকম ভাবে প্রাণী বাঁচার মতো, এরকম করলে তো হবে না। দক্ষতা যদি আমাদের না আসে, তাহলে আমরা শিক্ষাকে কেনই বা গ্রহণ করলাম এবং কিভাবেই তা জীবনের সাথে সাঙ্গীকরণ করলাম, এবং তারপর আমাদের হতাশা জন্মাবে, এটাই তো স্বাভাবিক। আমাদের প্রত্যেকটি ব্যক্তি যারা যে কাজেই দক্ষ, যে শিল্প, কারিগরি শিক্ষা, প্রাতিষ্ঠানিক বিদ্যায়তন থেকে শুরু করে চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটি জায়গাতে আজকের দিনে দক্ষ শিক্ষার্থীর খুব অভাব। কেননা আমরা বিদ্যা আচরণ, একটা বলা হয় বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে, এই আমাদের শিক্ষার যে আচরণ সেটাই হচ্ছে দক্ষতা। রবীন্দ্রনাথ দীর্ঘ সময় আগে এই ব্যাপারটা আমাদের সুন্দরভাবে বর্ণনা করে দিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময় আমরা দেখতে পাই বিদ্যাসাগরেরও বিভিন্ন রচনাতে আমরা দেখেছি যে শিক্ষা আমরা যাহা বলি তাহা পালন করি না, যাহা পালন করি তাহা বলি না, পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া পলিটিক্স। এটা আমাদের অন্তর্নিহিত রাজনীতির কথা বলতে চাইছেন। অর্থাৎ আমরা ভাবি এটা করব ওটা করব, অর্থাৎ আমরা আমাদের দক্ষতার বিকাশ ঘটাচ্ছি না। আর আমরা দোষ দিচ্ছি প্রতিষ্ঠানকে, আমরা দোষ দিচ্ছি সমাজকে। আমরা যদি দক্ষ না হই, তাহলে সমাজে 10টা লোক আমাদের কাছ থেকে দেখে শিখবে না। সমাজ তো ব্যক্তি হচ্ছে একটি ইউনিট বা সমাজের সাধারণ একটি অঙ্গ। এরকম অনেকগুলি অঙ্গ মিলে তৈরি হয় একটি যন্ত্র, এবং অনেকগুলি যন্ত্র মিলে তৈরি হয় একটি প্রশাসন, এবং অনেকগুলি প্রশাসন মিলে তৈরি হয় একটি প্রতিষ্ঠান, এবং সেই প্রাতিষ্ঠানিক কাঠামোই হচ্ছে সরকার, সমাজ এবং আমাদের জীবন। এই জীবনকে আমরা যদি দক্ষ করে না তুলি, তাহলে আমরা না উদ্যোগ নিতে পারবো, না কৌশল গ্রহণ করতে পারবো। সাময়িক ক্ষেত্রে আমরা ব্যর্থ হিসেবে পরিগণিত হয়ে হতাশার পথ অবলম্বন করতে বাধ্য হব।
একদম খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে বললেন। সত্যি আমাদের লক্ষ্যটা রাখতে হবে, যে বিষয়ে আমরা এগোতে চাইছি, যে স্কিলটা থাকতে লাগবো। শুধু পুঁথিগত বিদ্যাটাই অর্জন করলে হবে না, পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদেরকে আমাদের লক্ষ্যটা স্থির রাখতে লাগবে। যদি আমরা লক্ষ্যটা স্থির রাখতে পারি তাহলে কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো। অবশ্যই বিদ্যা এবং স্কিল দুটোই আমাদের দরকার। তো অনেক ধন্যবাদ স্যারকে, খুব সুন্দরভাবে স্যার বুঝালেন এবং এটাকে খুব সুন্দর করে চিহ্নিত করে দিলেন। তো এরপরে আমরা আবারও আসবো যে অনেক তরুণ বা তরুণী এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, তো চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার বাস্তব সুযোগ কতটা আছে? খুবই সুন্দর এবং একটি প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা যদি দক্ষ হই বা দক্ষতার বিকাশ করার পর সেই দক্ষতার কতটুকু সুযোগ রয়েছে, সমাজে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সুযোগ আর একটা হচ্ছে সম্ভাবনা। আমার সুযোগ থাকলো না কিন্তু সম্ভাবনা ছিল, সেটাকে বলা হয় আনন্যাচারাল ডেথ বা প্রিমেচিউর ডেথ, অর্থাৎ অপমৃত্যু। এই জায়গাতে বলতে হবে বর্তমানে প্রচুর পরিমাণে উদ্যমী তরুণ তরুণী প্রত্যেকটি ক্ষেত্রে যখন তারা দক্ষ হয় তারপর তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট বা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে তাদেরকে আবার ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে সেই জায়গাতে তাদেরকে সুন্দরভাবে এন্টারপ্রেনার তৈরি করা হয়। এবার এন্টারপ্রেনার বা উদ্যোগী বা উদ্যমী কাদেরকে বলা হয়? যাদের মধ্যে দিয়ে শিল্প এবং নতুন ধরনের কোনো সম্ভাবনার বিকাশ ঘটবে, সমাজ এবং রাষ্ট্র তার মধ্যে দিয়ে উপকৃত হবে। এবং সরকারি এবং বেসরকারি ভাবে, আমি বেসরকারিটা বাদই দিলাম, কিন্তু সরকারি ভাবে এর থেকে প্রচুর লোনের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে অনুদান, আর্থিক সম্ভাবনা, লোন, এমনকি তার মধ্যে প্রচুর সাবসিডিও রয়েছে। এই যে স্কিল ডেভেলপমেন্ট, এই যে লেবার ম্যানুয়াল, এই যে আমাদের যে দক্ষতা বিকাশের পর তাকে বাজারিকরণ করা বা সেই দক্ষ বিষয়টিকে তুলে ধরা, তার জন্য কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সব জায়গাতেই ইতিবাচক একটি পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপটা হলো স্টে লোকাল থিঙ্ক গ্লোবাল, অর্থাৎ আমার বাড়িতে আমি একটি বেতের চাটাই বানাই, সেই চাটাইটাকে বিশ্বমানের বাজারিকরণ করার জন্য সেখান থেকে আমার বাইরে যেতে হবে না। আমার কাছে যদি শিল্পের প্রাসঙ্গিক উপাদানও না থাকে তাহলে সরকার সহযোগিতা করবে। এই জায়গাতে এন্টারপ্রেনার তৈরি করছে। এন্টারপ্রেনার তৈরি করার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি যুবক যুবতী কর্মের বিকল্প হিসেবে তারা একজন দক্ষ শিল্পী, দক্ষ উদ্যোক্তা, দক্ষ ব্যবসায়ী হয়ে উঠছে এবং যে যে কাজে উদ্যোগী সেই কাজে স্বনির্ভর হয়ে উঠছে। এবং এই ধরনের যে আজকে তা নয়, দীর্ঘ অনেক বছর আগে যখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন শ্রীনিকেতন পল্লী সমবায় সমিতি করেছিলেন তখন তিনি এই জায়গাটাকে তৈরি করতে পেরেছিলেন। তার বিশ্বভারতীর মধ্যে তিনি সেই প্রাসঙ্গিকতাটাকে তৈরি করেছিলেন এবং এই প্রাসঙ্গিকতাটা আজকের দিনে বর্তমানে আরো বেশি সরকার উদ্যোগী হয়ে সেই চিন্তারই যেন সাময়িক প্রতিফলন ঘটাচ্ছে। চমৎকার ভাবে খুব সুন্দর বললেন, স্যারকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা আবারও আসবো একটি নতুন প্রশ্ন নিয়ে, যে মানসিক স্বাস্থ্য ও নেশাজনিত সমস্যা থেকে যুব সমাজকে রক্ষা করতে পরিবার ও সমাজ কি ভূমিকা নিতে পারে? চলুন আমরা স্যারের কাছ থেকে একটু জেনে নিই। প্রথম হচ্ছে মানুষের দু ধরনের স্বাস্থ্য থাকে, একটা হচ্ছে আপনার দৈহিক স্বাস্থ্য বা ফিজিক্যাল হেলথ, আর একটা হচ্ছে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য। যে পরিবার, সমাজ এবং প্রতিষ্ঠান, তিনটে হচ্ছে আলাদা আলাদা অঙ্গ সমাজের। পরিবার কি করে? পরিবারের বিভিন্ন কর্মকাণ্ড বা পরিবারের বিভিন্ন অশান্তি বা বিভিন্ন ধরনের পারিবারিক কাঠামোতে আমরা দেখতে পাই একটি সন্তান যখন জন্মের পর থেকে বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয় তখন সে একসময় হতাশ হয়ে সে নেশা, বিভিন্ন বর্জিত পথ, বিভিন্ন ধরনের ড্রাগস, বিভিন্ন ধরনের কুসঙ্গ বা বিভিন্ন ধরনের যেটাকে আমরা বলতে পারি মাদক চোরাচালান, এগুলির সাথে যুক্ত হয়। এই যে যুক্ত হওয়া, এটার মূল কারণ কি? চিহ্নিত করতে হবে তার ব্যক্তি মূল্যবোধ এবং তার সামাজিক মূল্যবোধ। ব্যক্তি মূল্যবোধ সমাজের সাথে মিলছে না। আমরা লাইফে বা জীবনে দুটো জিনিসকে গুরুত্ব দেওয়া দরকার, একটা ব্যক্তি মূল্যবোধ, একটা সামাজিক মূল্যবোধ। ব্যক্তি সমাজের মূল্যবোধকে ঠিক করতে পারে, আবার সমাজও ব্যক্তির মূল্যবোধকে ঠিক করতে পারে। একইভাবে যখন একটি ছেলে বা একটি মেয়ে বিকল্প পথে যায় তখন সে কেন যায় তার মূল কারণ অনুসন্ধান করতে হবে। তিনটে জিনিস থাকতে পারে, প্রথম হচ্ছে অর্থ, দ্বিতীয় হচ্ছে নেশা, নেশা বলতে যে কোনো ধরনের এডিকশন বা যে কোনো ধরনের আমরা যে ইনফ্যাচুয়েশন বা মোহ বলতে পারি, এবং 3 নম্বর হচ্ছে তার নিজেকে ব্যক্তিত্ব এবং প্রতিপন্ন
মানে ব্যক্তিত্বময়ী বা ব্যক্তিত্ববান বলে প্রতিপন্ন করে তোলার চেষ্টা, এবং এই জায়গাটা থেকেই শুরু হয় আস্তে আস্তে বিচ্ছিন্নতার একটি অনুষঙ্গ। এবং বর্তমান সমাজে সবচেয়ে এটা বেশি বলে মনে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে ছোটবেলার মূল্যবোধ, এবং যদি মূল্যবোধও না থাকে তাহলে ওই জায়গা থেকে ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে এমন জায়গাতে আনতে হবে যাতে তার মানসিক ভিত্তি সমাজ কাঠামোকে বদল করতে পারে, অথবা তার মানসিক ভিত্তি সমাজ কাঠামোর সাথে সাংঘিকৃত হতে পারে। এর পেছনে অধ্যাত্ম বা স্পিরিচুয়ালিটির যেরকম যুগ রয়েছে, তেমনি জীবন দর্শনেরও খুব একটা যুগ রয়েছে। আমরা দুটো জিনিসকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে জীবনে অভিজ্ঞতা থেকে আমরা শিখি। শিক্ষক দিবস আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমাদের অভিজ্ঞতা এবং সময়। সময় আমাদের অভিজ্ঞ করে তোলে, এবং প্রত্যেক ব্যক্তি তার ফিডব্যাক, অর্থাৎ যে পশ্চাৎপট আমরা যা শিখলাম তা থেকে কি পেলাম, এবং তা সমাজে গঠনমূলক কাজে কতটুকু লাগবে, বা আমি আর 20 বছর পর 30 বছর পর এটাকে সমাজ কিভাবে রিকগনাইজ করবে বা অনুমোদন করবে, বা যদি অনুমোদন না করে তাহলে কেন করবে না, সেই বিষয়টা নিয়ে ভাবা উচিত। এবং এতে দুটো জিনিস কিন্তু খুব দরকার দরকার কম্পেনিয়ন অথবা সোসাইটি, অর্থাৎ সমাজের কোনো সংস্থা, কোনো অর্গানাইজেশন ওই ব্যক্তিটাকে পুট আউট করতে হবে, তাকে চিহ্নিত করে তাকে রিহেবিলিট করতে হবে, অথবা বন্ধু বান্ধব, পিতামাতা, পরিবারের সাহচর্য। যে জায়গায় ওই ছেলে বা ওই মেয়েটি বিচ্ছিন্ন হয়ে গেছে তার বিচ্ছিন্নতার কারণ অনুসন্ধান করে তাকে পজিটিভ ওয়েতে, অর্থাৎ ইতিবাচক পথে, এবং সে কেন এই পথটাকে বর্জন করা দরকার এই জায়গাতে তাকে সংশোধন করতে হবে। তাকে শাসন করলে হবে না। কেননা আমরা 18 থেকে 40 কৈশোরের পরবর্তী সময়, যে সময়টাকে যুবক বা যুবতী বলে চিহ্নিত করি, সেই সময়টা মানুষের বিপদগামী হওয়ার সম্ভাবনা, রিস্ক এবং স্ট্রেস পিরিয়ড বেশি, এবং এই স্ট্রেস পিরিয়ডের কারণেই মানুষ বিপদগামী হয়ে ওই জায়গাতে চালিত হয়, এবং সে ওই সময়টাকে গ্যাং পিরিয়ড বা দল গঠনের দৃষ্টিভঙ্গি, নিজেকে হিরো বাবার প্রতিপন্ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের বিদ্রোহ ঘোষণা করে। এবং এই জিনিসটার যেমন নেতিবাচক দিক আছে তেমনি ইতিবাচক দিকও আছে, কিন্তু আমরা দেখি সিংহভাগ ওই নেতিবাচক দিক। কেননা আমাদের ত্রিপুরার প্রেক্ষিতে যদি আমরা দেখতে পাই তাহলে বিভিন্ন সময় দেখব যে এক্সট্রিমিস্ট বা বিভিন্ন ধরনের নৈরাজ্যবাদ, উগ্রপন্থা, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের ড্রাগস, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের চোরাচালান, পাচার এবং নিষিদ্ধ বিভিন্ন বস্তু নিয়ে চলাফেরা করা, এগুলি যেমন আমাদের ল অ্যান্ড অর্ডারকে ডিস্ট্রাক্ট করে বা ধ্বংস করে, তেমনি এটা সমাজের অস্থিরতার বা অস্থিতিশীলতারও একটা ফসল। সুতরাং সমাজ এবং পরিবার এই দুটো ইউনিট যদি মজবুত না হয় তাহলে আমরা কখনোই এই ব্যক্তিটাকে ঠিকভাবে পুনর্বাসিত করতে পারবো না বা রিহ্যাবিলিটেশন করতে পারবো না, এবং ওই ব্যক্তিটাকে সুস্থ পরিবেশ দিতে পারবো না। এর সুকান্ত বলেছিলেন, একটা কথা মনে পড়ে গেল, এই পৃথিবী থেকে নবজাতকের বাসযোগ্য করে যাব আমি, আমার পৃথিবীর কাছে দৃঢ় অঙ্গীকার। এই যে দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার কাদের করতে হবে? আমাদেরই করতে হবে, সমাজকে করতে হবে। কেননা সমাজ বিচ্ছিন্ন কিন্তু ব্যক্তি নয়। ব্যক্তি যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটা সমাজেরই ক্ষতি। কেননা একটা ইউনিট যদি পুরো সেকশন থেকে চলে যায় তাহলে সেকশনটা দুর্বল হয়ে যাবে, এবং একইভাবে ইউনিটগুলো যদি চলে গিয়ে একটা মার্জার সেকশন বা বৃহত্তর একটা অঙ্গ গড়ে তোলে তাহলে সেই ফিউয়ার সেকশন বা যে ক্ষুদ্র অংশ, সেটা সমাজই হোক, ব্যক্তি হোক, পরিবার হোক, যাই হোক, তার ক্ষতি সাধন করবে। তখন আমরা এটাকে সামাল দিতে পারবো না। সুতরাং অপমৃত্যুকে আগে আমাদের রোধ করতে হবে এবং সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। ধন্যবাদ স্যারকে। তো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমাদের স্যার প্রশ্নটি। তো এরপরে আমরা আবারও যাব স্যারের কাছে যে সোশ্যাল মিডিয়া তরুণদের জন্য আশীর্বাদ না অভিশাপ, চলুন একটু জেনে নিই। সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেটাকে বুঝি, বাংলাতে একদম কথ্য বাংলায় বলা হয় সামাজিক মাধ্যম। এবার সামাজিক মাধ্যমের বিভিন্ন ধরনের ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। সামাজিক মাধ্যমের নেতিবাচক দিক হলো সামাজিক মাধ্যমে সামাজিকতা কতটুকু থাকে সেটা বর্তমান দিনে বলা বাহুল্য। আবার দ্বিতীয় কথা হচ্ছে সামাজিক মাধ্যমের মধ্যে ব্যক্তির গোপনীয়তা কতটুকু সুরক্ষিত থাকে সেটাও একটা বিষয়। ব্যক্তির গোপনীয়তা যখন সুরক্ষিত থাকবে না তখন সামাজিক মাধ্যম ব্যক্তির পারিবারিক এবং ব্যক্তির সামাজিক জীবনকে বিভিন্নভাবে যখন ব্যতিব্যস্ত করবে তখন সেটা সামাজিক মাধ্যম না হয়ে অসামাজিক মাধ্যম হিসেবেই বেশিরভাগ সময় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে। এবং 2 নম্বর কথা হচ্ছে
আমাদের সামাজিক মাধ্যমগুলির আমি কয়েকটি ধরন বললাম, যেমন ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ধরনের যে ইনস্টাগ্রাম, এগুলি। তো এই হোয়াটসঅ্যাপ, এই সামাজিক মাধ্যমগুলির আরেকটা কুপ্রভাব রয়েছে। কুপ্রভাব হচ্ছে ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলে সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ধরনের যে ফ্ল্যাশ বা বিভিন্ন ধরনের তার কাট আউট ব্যবহার করে সেই সামাজিক মাধ্যমে ব্যক্তিকে অন্যভাবে প্রদর্শন করা হয়। অর্থাৎ সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তার সামাজিক হেয় প্রতিপন্ন করার যে চেষ্টা, তার সামাজিক মাধ্যমের মধ্যেই কিন্তু হয়ে থাকে। এবং ফেসবুকে আমরা দেখতে পাই অনেকের ফেক অ্যাকাউন্ট তৈরি হয়, অনেকের নামে বিভিন্ন ধরনের কুৎসা রটানো হয়, অনেকের নামে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা হয়, অনেকে ফেসবুকে বিভিন্ন ধরনের অশ্লীল বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করেন। এগুলির মূল কারণ কি? এগুলির মূল প্রথমটা হচ্ছে সমাজকে হেয় প্রতিপন্ন করা, ওই ব্যক্তির সামাজিকতাকে নস্যাৎ করে দেওয়া। আর দ্বিতীয় কারণটা হচ্ছে সমাজে সাইবার ক্রাইম যেহেতু রয়েছে, সমাজে সাইবার সিকিউরিটি বলে একটা রয়েছে। অর্থাৎ সমাজে আন্তর্জাল বা ইন্টারনেটের যে নিরাপত্তা কতটুকু সুনিশ্চিত সেটা কিন্তু আমরা এখনো ঠিক করে বলতে পারিনি। কেননা ইন্টারনেট যাই হোক না কেন, সেটা আইডি পাসওয়ার্ড বা সেটার আমাদের গোপনীয়তা কতটুকু সুরক্ষিত রয়েছে সেটা কিন্তু ব্যক্তির উপর নির্ভর করে। ব্যক্তি নির্ভর যেহেতু ইন্টারনেট বা এআই বলুন বা যে কোনো ধরনের সামাজিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলি ইন্টেলেকচুয়াল এবিলিটির দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার বুদ্ধি ভালো মানুষেরও আছে, আবার বুদ্ধি শয়তানেরও আছে। তো ডেভিলস ওয়ার্কশপে যদি এই বুদ্ধিগুলো চলে, তাহলে সে সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা কোনো বিষয়ই না। এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির আচরণ, তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠা যে পরিবেশ, তাকে বিঘ্নিত করার এরকম অজস্র উদাহরণ রয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সামাজিক মাধ্যমে বর্তমানে প্রচার সর্বস্ব এই পৃথিবীতে মানুষ ভোগবাদী সংস্কৃতিতে যে ধরনের আকৃষ্ট হয়ে সামাজিক মাধ্যমে নিজেদের জীবনকে বাজারে করে তুলছেন বা পণ্য করে তুলছেন, সেই পণ্যায়নের যুগে সেই ব্যক্তির ব্যক্তিত্ব বলে কিছু থাকছে কিনা সেটাও আমার বিষয়। কেননা ব্যক্তির ব্যক্তিত্ব দুভাবে নিয়ন্ত্রিত হয়, সমাজের দ্বারা। এবার সমাজের কোন মানুষরা তার ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করবে? যারা সামাজিক মাধ্যমে রয়েছে শুধু তারা তো নয়, ব্যক্তির প্রতিবেশ, ব্যক্তির পরিবার, ব্যক্তির গ্রাম বা শহর বা তার আশেপাশের যে এনভায়রনমেন্ট, তা বর্তমান দিনে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধের যে অভাব, সেই মূল্যবোধের অভাব থেকে সামাজিক মাধ্যমগুলি একদম ব্যক্তির নেতিবাচক দিককেই যেন পরিস্ফুট করে তুলছে। তার পেছনে দুটো কারণ রয়েছে, একটা হচ্ছে প্রতিযোগিতা এবং দ্বিতীয়টা হচ্ছে পপুলারিটি বা জনপ্রিয়তা। এবং আরেকটা প্রচ্ছন্ন কারণ রয়েছে, সেটা হচ্ছে অর্থ। অর্থাৎ সামাজিক মাধ্যম থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায় এবং অর্থ সর্বস্ব এই পৃথিবীতে মানুষ যখন নিজেকেই পণ্য করে তোলে, তখন সামাজিক মাধ্যমের যে অপ্রাসঙ্গিকতা সেটাকেই যেন আমরা আরো অনেক বেশি করে দেখতে পারি। সামাজিক মাধ্যমগুলোতে প্রাসঙ্গিক বলে কিছু তখন আর থাকে না, এবং তার দর্শক তখন কি হয়ে যায়? তখন দর্শক হয়ে যায় ক্রেতা, আর যিনি সামাজিক মাধ্যমকে ব্যবহার করেছেন তিনি তখন হয়ে যান বিক্রেতা। এই যে কনজিউমারিজম বা ভোগবাদ বা পণ্যায়নের সংস্কৃতি, সেটা সামাজিক মাধ্যমকে বর্তমানে বেশি করে গ্রাস করে তুলছে। মানুষের মনের যে গুড়ো অবচেতনের কামনা বাসনা বা আকাঙ্ক্ষা, এগুলি মানুষ সামাজিক মাধ্যমে প্রকাশ করছে। এবং মানুষের যে জীবন, তার যেমন কোনো ধরনের গোপনীয়তা বা নিরাপত্তা থাকছে না, তেমনি সবচেয়ে বড় বিষয় 18 থেকে 40 বছরের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা নিজেদের কেরিয়ার, নিজেদের ভবিষ্যৎ, নিজেদের যে ফিউচার, অর্থাৎ নিজেদের যে সুন্দর স্বপ্ন, যে নিজেদের বাস্তবকে বাইরে ফেলে দিয়ে এই রঙিন সামাজিক মাধ্যমের আশ্রয় নিচ্ছেন। এতে আমাদের যুবক যুবতীরা সমাজকেই ধ্বংস করছেন এবং ধ্বংসের পথে হয়ে দাঁড়িয়েছে তাদের যে পেশাগত বা বিভিন্ন ধরনের যে সামাজিক কর্তব্য দায়িত্ব বা তাদের জীবনের সব ধরনের স্বপ্ন। এর ফলে তারা কিছুদিন পর একটি হতাশা, একটি বিচ্ছিন্নতা এবং বিভিন্ন ধরনের নিঃসঙ্গতা, এগুলির আশ্রয় নিচ্ছেন এবং সেখান থেকেই জন্ম নিচ্ছে আরেক ধরনের ব্যাধি, ড্রাগস বা বিভিন্ন ধরনের অবৈধ নেশা, এবং তার থেকে শুরু হওয়া বিভিন্ন ধরনের ব্যাধি।
খুব সুন্দরভাবে উনি বিশ্লেষণ করলেন এবং বুঝিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের মধ্যে। সত্যি আমাদের যেভাবে হওয়ার দরকার, যেভাবে চলা দরকার, আমরা কিন্তু স্যারের কথার মধ্যে দিয়ে আমরা সেগুলো খুঁজে পাবো। তো আপনারা আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই আলোচনা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এবং আমরা যেহেতু আমাদের সময়সীমা হাতে কম, তো এই কারণে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবং শেষ পর্যায়ে যেহেতু এসেছি, সেই বার্তা হিসাবে স্যারের কাছে জেনে নেব যে বিশেষ বার্তা আমাদের যুব সমাজের প্রতি কি তাদের অনুপ্রেরণা দেবে, এমন কিছু বার্তা যদি আমাদের দেন। এই প্রসঙ্গে আমার একটা কথাই মনে পড়ছে, একবার বিবেকানন্দ যখন তার গুরুদেব রামকৃষ্ণ জিকে বলেছিলেন যে আমাকে তুমি মুক্তি দাও, কল্যাণ দাও, ত্যাগী হওয়ার বাসনা দাও, তখন তিনি বললেন বেশি কিছুর দরকার নেই, তুই একটা বট গাছ হ, যাতে তোর মধ্যে অনেক পাখি এসে বসবে, সেই পাখিরা যদি বাসা বানায়, মলমূত্র বিসর্জন করে, তবুও তোর ডালে এসে বসবে। অর্থাৎ আমাদের যুব সমাজকে হতে হবে বট গাছের মতো। যুব সমাজ দেশে বিপ্লব আনে, দেশের সমূহ সংস্কার করে, এবং যুব সমাজ সবচেয়ে বেশি উদ্যোগ এবং উদ্যম নিয়ে ছাত্র থেকে তরুণ তরুণীরা দেশ ও সমাজ গঠনে, প্রত্যেকটি ব্যক্তি মানুষের মানসিকতার বিকাশে মানুষকে সঠিক পথ প্রদর্শন করতে পারে। বিবেকানন্দ আমাদের জাতীয় আদর্শ, জাতীয় পুরুষ, ভারতীয় সনাতন সংস্কৃতির অন্যতম মেরুদণ্ড। তাই আমাদের বিবেকানন্দের প্রতি বলে যাওয়া শ্রী রামকৃষ্ণ দেবের সেই আশির বাড়ির মতো মনে হতে হবে যে আমাদের জীবনে সবচেয়ে যে পিক আপ টাইম, সেটা হচ্ছে 18 থেকে 40 বছর। এই সময়ের মধ্যে আমরা আমাদের জীবনকে গড়ব। সেটা পেরিয়ে গেলে আমাদের হতাশা এবং বেদনাই হবে সার। এবং প্রত্যেকটি যুবককে তাদের ঘরে এবং তাদের প্রত্যেকটি জায়গাতে সেই স্বামী বিবেকানন্দের ছবি রাখার জন্য আমি পরামর্শ দেব। কেননা আমাদের ভারতবর্ষের যিনি আদর্শ পুরুষ, যিনি ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে প্রত্যেকটি যুব সমাজের কাছে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি সবচেয়ে কম বয়সে যিনি ফুটবল ক্রিকেট খেলে ইংরেজদের হারিয়েছিলেন, যেটা অনেকেরই গল্প হয়তো অজানা, এবং যিনি বলেছিলেন যে আমাদের ছেলে মেয়েদের মাঠে যাওয়ার দরকার, বাড়িতে বসে থেকে দেহ মনের বিকাশ কিছুতেই সম্ভব না, মাঠে গিয়ে ফুটবল খেলা দরকার। তৎকালীন সময় ক্রিকেট ছিল না, কিন্তু ব্রিটিশরা খেলতো। তো তৎকালীন সময় বিবেকানন্দ ক্রিকেট খেলেছিলেন। এবং প্রত্যেকটি খেলাধুলা কি করে আমাদের সাইকোমোটর যে স্ট্রেংথ, অর্থাৎ আমাদের যে শারীরিক, মানসিক এবং যে কায়িক যে ক্ষমতা, সেটাকে যেমন বিকাশ করে, আমাদের দক্ষতারও বিকাশ করে। সুতরাং আমরা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ক্রীড়া, ধ্যান, আসন, প্রাণায়াম এবং জ্ঞানমূলক দক্ষতা, জ্ঞানকে নির্ভর করে যে দক্ষতা, তার যদি বিকাশ করতে পারি, তাহলে আমরা কোনোদিন পরনির্ভরশীল হয়ে থাকবো না। আমরা আত্মনির্ভর ভারত গঠনে সংকল্প নিয়ে যুব সমাজ, দেশ, সমাজ এবং বৃহত্তর রাষ্ট্র গঠনে আমাদের বিকশিত ভারতকে আরো বিকশিত পথে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিকাশ ঘটাবে। এটাই মনে হয় আমার প্রার্থনা এবং এটাই মনে হয় আমার চূড়ান্ত বার্তা। আশা রাখছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর, চমৎকার, চমৎকার ভাবে উনি অনুপ্রেরণার যে বার্তাগুলি দিলেন, সত্যি খুবই ভালো লাগলো। তো এরপরে আমরা একটি বিশেষ বিজ্ঞপ্তি জানাবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে মধুবন রানীর খামার, যেটা অবস্থিত আগরতলাতে, হাসপাতালের বহির্বিভাগ, এবং সেখানে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মাত্র 10 টাকার বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সেখানে পরিষেবা দিয়ে থাকেন। ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষায় থাকছে ছাড়ের ব্যবস্থা। আগামী 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ফুল বডি চেক আপের মাত্র 1400 টাকায়। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদেরও থাকছে বিশেষ ছাড়। তো বলবো এই পরিষেবা আপনারা অবশ্যই নেবেন। এছাড়াও রয়েছে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে প্রকল্প, আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় পিট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যি একটি যুগান্তরকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ, সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। তো চলুন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ সুন্দর পৃথিবী উপহার দিই। তো এই প্রসঙ্গে আমি জেনে নেব আমাদের স্যারের কাছ থেকে যে আমাদের যে এই উদ্যোগ 1 বছরে 1 কোটি গাছ লাগানো, এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন?
খুবই সুন্দর, প্রশংসনীয় এবং বর্তমান দিনে সবচেয়ে গ্রহণযোগ্য বাস্তব উদ্যোগ বলে আমার এটা মনে হয়। কেননা আমাদের বৃক্ষায়ন বা বৃক্ষরোপণ এই জায়গাটা শুধু কর্মসূচি নয়, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং আমাদের যিনি স্যার রয়েছেন মলয়পীঠ স্যার, যেটা সুন্দরভাবে এই বৃক্ষায়নের যে পরিকল্পনা করেছেন, এটা আমার মনে হয় ভারতবর্ষে ত্রিপুরার মধ্যে খুব প্রথম বলে মনে হয়। কেন মনে হচ্ছে? কেননা 1 কোটি গাছের যে টার্গেটটাকে লক্ষ্যমাত্রাতে ধরে স্থির করা হয়েছে, সেটা 3টে কাজ করবে। প্রথম কথা হচ্ছে আমাদের আগরতলার যে নগরায়ন, সেই নগরায়নের ফলে অনেকগুলি বৃক্ষ কর্তন হয়েছে এবং দীর্ঘ কিছু বছর পর আমাদের জল শূন্যতা এবং মরুভূমির যে গ্রাস করার প্রবণতা সেটা বেশি হবে এবং এই জায়গা থেকে আমাদের গ্রাউন্ড লেভেল যে ওয়াটার, এই গ্রাউন্ড লেভেল ওয়াটারটাকে ধরে রাখার জন্য আমাদের এই বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এবং 2 নম্বর কথা হলো, এবং শুধুমাত্র বৃক্ষ আমাদের জলকেই ধরে রাখবে না, বৃক্ষ দুটো জিনিস আনে, একটা হচ্ছে সংস্কার এবং দুটো হচ্ছে পরিবেশ। পরিবেশ ছাড়া সংস্কার হয় না এবং বৃক্ষ ছাড়া ভারতীয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করা অবশ্যই কঠিন। তাই এই প্রশংসনীয় উদ্যোগকে আমি এবং মহতী উদ্যোগকে আমি সাধুবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাকেও ধন্যবাদ জানাই যে এই বিষয়টিকে আপনি বর্ণনা করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে, আবারও ধন্যবাদ দেব আমাদের মধ্যে উপস্থিত আমাদের স্যারকে ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। তো আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং বলবো আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।